নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম উৎস। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র। ধোপাবাড়ির জামাকাপড় নিয়ে বেশ একচোট খণ্ডযুদ্ধ হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে। অবশ্য বাকযুদ্ধই, কিন্তু বাক্য তো শুধু বাক্য নয়, কায়মনের প্রতিভূ। বিশেষ করে অবলার বাক্য ব্রহ্মাস্ত্রের মতো, আধুনিক যুগের আণবিক বোমা। ধোপা ঠিক সময়ে কাপড় দিয়ে যায়নি। আজ দিন 10 হয়ে গেল, তার দেখা নেই। পরেশকে ময়লা জামা কাপড়ে অফিস করতে হচ্ছে। আজ পোশাকের অবস্থা এতই কাহিল যে পরে আর বেরোনো যায় না। কিন্তু ফর্সা জামা নেই বলে তো আর অফিস কামাই করা যায় না। যে মলিন বস্ত্র 3 দিন আগে বর্জন করা উচিত ছিল, তাই ফের পড়তে হলো পরেশকে। ফাল্গুন শুরু হয়ে গেলেও শীত একটু একটু আছে। র্যাপারটা এখনও চলে। সেটা জড়িয়ে নেওয়ার পর সাদা পাঞ্জাবির মলিনতা না ঘুচুক, ঢাকা পড়ল। কিন্তু মনের মলিনতা, মুখের মলিনতা যাবে কোথায়? নিজের জামা কাপড়ের দিকে একবার চোখ বুলিয়ে পরেশ রূঢ়ভাবে বলল, এই পরে কেউ অফিস করতে পারে? সারাদিন করো কি? জামা কাপড়টা ঠিক রাখতে পারো না? শীলা বলল, লক্ষণ না এলে আমি কি করব? 15 দিন আগে সে কাপড় নিয়ে গেছে, আর এ মুখও হলো না। জামা জামা করে এখন চেঁচাচ্ছ কেন? তুমি পারো না? কদিন ধরেই বলছি, ওগো যাও, লক্ষণের খোঁজটা একবার নিয়ে এসো। সব সময় মেয়ে মানুষের কথায় কি কিছু হয়? তুমি কোষে দুটো ধমক লাগালে সুরসুর করে কাপড় পরদিনই নিয়ে আসবে। কিন্তু তুমি আজ পর্যন্ত যেতেই পারলে না। পরেশ বলল, হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই, অঢেল সময় আছে আমার। আমি এখন তোমার লক্ষণ আর ভরত শত্রুঘ্নদের খুঁজে বেড়াই। শীলা জবাব দিল, না খোঁজো, চেঁচামেচি করো না, যা আছে তাই পরে অফিসে বেরিয়ে পড়ো। পরেশ বলে উঠল, হ্যাঁ, আমাকে বের করে দিতে পারলেই তো বাঁচো। দিব্যি গড়িয়ে গড়িয়ে পাড়ার পাতানো দেওরদের সঙ্গে আড্ডা দিয়ে সারাটা দিন কাটিয়ে দিতে পারো। দেখলে যখন লক্ষণ আসছে না, তুমি নিজে পারো না এক সেট জামা কাপড় লন্ড্রি থেকে ধুইয়ে আনতে, কি নিজের হাতে ধুয়ে ইস্ত্রি করে দিতে? এর আগে তা যে দেয়নি শীলা তা নয়, কতবারই তো দিয়েছে। কিন্তু সেজন্যে কি কোনো কৃতজ্ঞতা আছে মানুষের মনে? কেবল খোঁটা আর খোঁটা। খোঁটা ছাড়া আর কোনো গুণের স্বীকৃতি মিলল না এই সংসারে। শীলা ক্ষেপে গিয়ে বলল, না কোনোদিন পারিওনি, পারবো না। তোমার যা ইচ্ছে তাই করতে পারো। পরেশ দাঁতে দাঁত ঘষে বলল, যা ইচ্ছে হয় তা তো আর করা যায় না। শীলা শ্লেষ করে বলল, কি ইচ্ছে হয় শুনি? মেরে তাড়িয়ে বাড়ি থেকে বের করে দিতে ইচ্ছে হয়? দিয়ে দেখো না কি হয় তাহলে। তারপর আরও কিছুক্ষণ দুপক্ষের সরবর্ষণ চলল। বুড়ো শাশুড়ি পাশের ঘর থেকে বেরিয়ে এসে একবার মধ্যস্থতা করবার চেষ্টা করেছিলেন, কিন্তু শীলার ধমক খেয়ে তাকে ফিরে যেতে হলো। আপনি আসবেন না আমাদের মধ্যে, খবরদার কোনো কথা বলতে আসবেন না। পরেশ স্ত্রীকে বলল, মগজহীন মুখ সর্বস্ব জীব, শুধু বসে বসে খায় আর কোনো কাজ নেই। শীলা তার পাল্টা জবাবে বলল, পরেশ যে কত বড় পুরুষ তা সে বুঝে নিয়েছে, কত মুরত তার জানতে বাকি নেই। সে যে স্ত্রীকে কত রানীর মতো আর পুত্রকে রাজপুত্রের আদরে রেখেছে তা সবাই দেখতে পাচ্ছে। সারা পৃথিবীতে শীলার স্বামীর মতো অমন অযোগ্য পুরুষ আর নেই। শুধু গোঁফদাড়ি থাকলেই মানুষ পুরুষ বলে গণ্য হয় না, তার ক্ষমতা থাকা চাই। ঝগড়াটা আরও ঘণ্টাখানেক চলতে পারত, কিন্তু পরেশ 15 মিনিটের বেশি অফিসে লেট হতে পারে না, তাই তাকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো। যাওয়ার সময় শাসিয়ে গেল, ফিরে এসে একটা হেস্তনেস্ত করবে। শীলা তখন থেকে হেস্তনেস্ত শুরু করে দিল। মেয়ে আগেই বেরিয়ে গিয়ে রক্ষা পেয়েছিল। তার স্কুলের বাসটা 9টা বাজতে না বাজতেই এসে হাজির হয়। 10 বছরের ছেলে শান্টু এসে ভয় ভয় বলল, মা, আমি আজ আর নাইব না। শীলা তাকে মুখ ঝামটা দিয়ে বলল, না নাও তো মরো গিয়ে, আমার কাছে কেন এসেছো? খানিক বাদেই বাথরুমে জল ঢালার শব্দ শোনা যেতে লাগলো। ছেলেকে সহজে জলের কাছে নেওয়া যায় না, কিন্তু মার মেজাজ দেখে আজ আর তার অস্নাত থাকতে সাহস হয়নি। খাওয়াটাও নির্বিবাদে নিঃশব্দে প্রায় চোরের মতোই সেরে নিল শান্টু। অন্যদিন এই ছেলেই ডাকাত হয়, খাওয়া নিয়ে চেঁচামেচি কোন্দলের আর সীমা থাকে না। কিন্তু আজ
আর শান্তর মুখে টু শব্দটি নেই। খেয়ে দিয়ে বই খাতা নিয়ে স্কুলে বেরোচ্ছিল। শিলাই তাকে ডেকে টিফিন খরচা 2 আনা দিয়ে দিল। শান্ত মহা খুশি। ছেলেটাই ভালো। 2 আনা পেলেই ওর আনন্দ। আর ওর বাপ 16 আনার জায়গায় 18 আনা পেয়েও তার মন ওঠে না। শাশুড়ির খেতে খেতে বেলা 1টা। তার আগে তিনি সন্ধ্যা করবেন, জব করবেন। সেদিন বলেছিলেন, তোমাদের চেঁচামেচি ঝগড়াঝাঁটি দেখলে ভয় করে বাপু, আমার ইষ্টনাম ভুল হয়ে যায়। এমনিতে বৈষ্ণব, ইষ্ট দেবতা রাধাকৃষ্ণ। আজ হয়তো দুর্গা নাম জপ করছেন। শিলা নিজের মনেই একটু হাসল। মুখে যাই বলুন, মনে মনে বেশ ভয় করেন তিনি শিলাকে। সে রেগে গেছে দেখলে সহজে কাছে ঘেঁষেন না। শাশুড়িকে খাইয়ে নিজেও দুটি খেয়ে নিল শিলা। পান টান খাওয়ার পর মেজাজ আস্তে আস্তে নরম হতে লাগলো। অফিসে যাওয়ার সময় মানুষটির সঙ্গে অমন ঝগড়াঝাঁটি করা, অত কড়া কড়া কথা বলা শিলার হয়তো উচিত হয়নি। কিন্তু কেন বাপু? শিলাকেই বা যখন তখন যা নয় তাই বলে অমন চটিয়ে দেওয়া কেন? কথায় কথায় কেন কাজের খোঁটা দেওয়া? শিলা না করে কি? তুমি তো বাছা বাজারটুকু এনে দিয়েই খালাস। বাকি সারাটা দিনের ঝামেলা কে সহ্য করে? মুদিদের দোকানের মাসকাবাড়ি, স্টেশনারি দোকানের জিনিসপত্র, কয়লা, ধোপা, ঠিকেঝি কাজ কামাই করলে তাকে খুঁজে আনা। কোন জিনিসটা শিলার নিজের হাতে না করলে চলে? তবু বাবুর মন ওঠে না? তবু উঠতে বসতে খোঁটা? শিলাকে না চটিয়ে দিলে সে কথাটি বলতো না। দিনমানের মতো মানুষ যখন ঘর থেকে বেরোয়, শিলারই কি ইচ্ছে করে ঝগড়াঝাঁটি করতে? তারও কি সাধ যায় না হাসি মুখ দেখতে, হাসি মুখে দুটি কথা বলতে? বিয়ের পর প্রথম প্রথম কি বাড়াবাড়ি না ছিল পরেশের। শিলার শুধু পান দিলেই চলতো না, অন্য সবাই চোখের আড়ালে পানের খিলিটা অফিস যাত্রী বাবুর মুখে গুঁজে পর্যন্ত দিতে হতো। শুধু কি পান গুঁজে দিলেই রেহাই মিলত? কোনো কোনো দিন অনুপানও লাগতো। কি বাড়াবাড়ি না ছিল। আজকাল সব গেছে, সব শুকনো। নদীতে বান তো আসেই না। জোয়ার ভাঁটা পর্যন্ত বয় কি না বয় বোঝা যায় না। একটা না একটা খিটিমিটি রোজ লেগেই আছে। হয় ছেলেমেয়ের শাসন, না হয় সংসারের অন্য কোনো অভাব অনটন নিয়ে। এমন দিন যায় না যেদিন কড়া কথা শুনতে না হয় শিলাকে, কড়া কথা শোনাতে না হয়। আজকে অবশ্য সব নষ্টের গোড়া ওই লক্ষণ। এমন অলক্ষণে লক্ষ্মী ছাড়া হাড়ে হাড়ে বজ্জাত থোপা শিলা জন্মে দেখেনি। আর মিথ্যুক, কথার একেবারে ঠিক নেই। যদি বলে কাল দিয়ে যাব কাপড়, 5-7 দিনের মধ্যে তার দেখা মেলে না। অজুহাতের কি অভাব আছে? এর অসুখ ওর বিসুখ, আজ রোদ ওঠেনি, কাল বৃষ্টি হয়েছে। কাপড় দেরি করে দেওয়ার অজুহাত লক্ষণের মুখে লেগেই আছে। কিন্তু মাসের মাস টাকাটি নিয়মিত পাওয়া যায়। এমনকি আগামের আবদারও রাখতে হয়। তিত বিরক্ত হয়ে এক এক সময় ইচ্ছে করে শিলার ওকে বিদায় করে দিয়ে নতুন ধোপা রাখে। কিন্তু সেও তো একজনকে খুঁজে পেতে আনবার দরকার। কে আনে? পরেশকে দিয়ে কোনো কাজ হবার নয়। তার সব তাতে আলসেমি। সকালে বাজারটুকু সেরে সে পাড়ার বন্ধুর বাড়িতে আড্ডা দিতে যায়। অফিস থেকে ফেরেও বেশ রাত্রে, বেরিয়ে টেরিয়ে গল্পগুজব সেরে। যত ঝক্কি ঝামেলা পোয়াবার জন্যে ভাত কাপড়ের শর্তে কেনা চিরকালের দাসী শিলাই তো আছে। কিন্তু লক্ষণের আজ একবার নিশ্চয়ই খোঁজ নেওয়া দরকার। নিজের গরজে সে যে এমুখো হবে তেমন গরজ নেই। শুধু শাড়ি আর ধুতি পাঞ্জাবি নয়, মশারি আর বিছানার চাদরটাও এবার ওকে ধুতে দিয়েছে শিলা। ও একেবারে সমপ্রমাণ বলে ধরে নিয়েছে কিনা তাই পাকে জানে। বিশ্বাস করা যায় না এদের। সব নিয়ে একদিন পগারপার হলেই হলো। 2টো বাজলো, 2:30 বাজলো। খবরের কাগজখানা সরিয়ে রেখে শিলা মনস্থির করে ফেলল, ধোপার খোঁজে আজ সে নিজেই বেরোবে। এবাড়ির কর্তাকে সে আজ দেখিয়ে দেবে ঘরের বউ হয়ে সে না করে এমন কোনো কাজ নেই। আটপৌরের শাড়িটা বদলে নিয়ে হালকা সবুজ রঙের তাঁতের শাড়িখানা পরল শিলা। কপালে কুমকুমেরই টিপটি ঠিক করে নিল। ভ্যানিটি ব্যাগটিও নিতে ভুলল না। বাইরে বেরোবার সময় ভদ্রমহিলাকে ভদ্রভাবেই বেরোতে হয়। সে কয়লার খোঁজেই বেরোক আর ধোপার খোঁজেই বেরোক।
নিজে একটু সম্ভ্রান্তভাবে না বেরোলে রাস্তার লোক সম্ভ্রম করতে চায় না। বেরোবার আগে একবার ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো শিলা। বেশবাসের এইটুকু পরিপাটিতেই ৫-৭টা বছর যেন শরীর থেকে ঝরে পড়ে গেছে। নিজের চেহারা দেখে নিজেই খুশি হলো শিলা। যে কোনো রঙের শাড়িই তাকে মানায়। এমনকি চড়া রঙও বেমানান হয় না। কিছুতেই মনে হয় না ৩০ পার হয়েছে। এসব কমপ্লিমেন্ট শুধু শাড়ি গয়নার দোকানে নয়, আশেপাশের বৌঝিরাও বলে। বেরোবার আগে একবার শাশুড়ির ঘরে উঁকি দিতে এলো। বলে যাওয়া দরকার। যতক্ষণ সে থাকবে না, বাড়ি তো ওর জিম্মায় রেখে যেতে হবে। তিনি ঘুমোননি, চুপ করে শুয়ে আছেন। শিলা সাড়া দিয়ে বলল, মা, আমি একটু বেরোচ্ছি। তিনি একবার মুখ তুলে শিলার দিকে তাকালেন। কোথায়? সিনেমায় টিনেমায় যাচ্ছ নাকি? বেশটা তাহলে সিনেমায় যাওয়ার মতোই হয়েছে শিলার। একবার ভাবলো মিথ্যে কথা বলে শাশুড়ির মনে একটু ঈর্ষা জাগিয়ে দেয়, কিন্তু পরে মতটা পাল্টে নিয়ে বলল, না, ধোপা বাড়ি যাচ্ছি, খোঁজ নিয়ে আসি লক্ষণ আছে না মরেছে। ও মা, তুমি একা যাবে? শান্টু স্কুল থেকে ফিরুক, যেতে হয় তাকে সঙ্গে নিয়ে বরং। শিলা বলল, কাউকে সঙ্গে লাগবে না আমার, এই তো এখান থেকে এখানে। একাকী শিলাই প্রথম বেরোচ্ছে। ব্যাংকে যায়, পোস্ট অফিসে যায়, দোকানে বাজারে, কোথায় না তার যাতায়াত আছে। আজ না হয় ধোপা বাড়িটাও চিনে আসবে, স্বামীকে দেখাবে। শিলা সত্যি সত্যিই বসে খায় না। শুধু রান্নাঘরের মধ্যেই তাকে বসে থাকলে চলে না। মেয়ে হয়েও সে সমানে পুরুষের কাজ করে। কিন্তু শিলার যদি অসুখ হয়ে পড়ে, পরেশ কি পারবে তার কোনো কাজ চালিয়ে দিতে? রাঁধতে বাড়তে, সংসার গুছিয়ে রাখতে, ছেলে মেয়েদের নাওয়াতে খাওয়াতে? কোনো কাজ কি পরেশকে দিয়ে হবে? পথ চিনে নিতে শিলাকে বিশেষ কষ্ট করতে হলো না। এই পথ দিয়ে অনেকদিন একা একা সে দমদম গেছে। সুলেখারা ওদিকটায় থাকে। শিলা ছেলেবেলায় পড়েছিল তার সঙ্গে। কলকাতায় এসে ফের দেখা সাক্ষাৎ, ঠিকানা বিনিময়। সেদিন সুলেখাদের বাড়ি থেকে ফিরবার পথে দেখা হয়ে গিয়েছিল লক্ষণের সঙ্গে। মাথায় ময়লা কাপড়ের বিরাট এক বোঁচকা চাপিয়ে হনহন করে ছুটে চলেছে। দেখতে কালো ছোটখাটো মানুষটি মাথায় কত বড় একটা বোঝা চাপিয়েছে তাই দেখো। কালুয়ের চেয়ে পুতরা ভারী। শিলাকে দেখে লক্ষণ থেমে দাঁড়িয়েছিল। এক গাল হেসে বলেছিল, এই যে বৌদি, এখানে কোথায়? শিলা বলেছিল, এসেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, তুমি কি এই দিকটায় থাকো নাকি? লক্ষণ বলেছিল, হ্যাঁ হ্যাঁ বৌদি, এই বীরপাড়াতেই তো আমার বাসা, এই তো এখানে, বেশি দূর নয়। ও, ওই যে পুকুরটা, ওর পাড়েই। ওই যে বড় তাল গাছটা, তার নিচে টিনের ঘরগুলো দেখছেন, ওই ওখানে, সবচেয়ে পশ্চিমের ঘরখানা। আসুন না বৌদি, দয়া করে পায়ের ধুলো দিয়ে যান একটু। বিনয়ের অবতার। শিলা নিজের মনেই হেসেছিল। কথার ঠিক নেই লক্ষণের। কাপড় নিতে আসবার সময়ও কথার ঠিক রাখে না। ধোয়া কাপড় দিতে আসবার সময়ও দিন তারিখ ঠিক রাখা ওর কুষ্ঠিতে নেই। আর চোখে মুখে মিথ্যে কথা, মিথ্যে অজুহাতগুলি ওকে বানিয়ে বলতে হয় না, তা যেন জিভের ডগা এসে যায়। কিন্তু যত অন্যায় করে তত বিনয়ে ভেঙে পড়ে লক্ষণ, ঠিক শিলার কর্তাটির মতো। অপকর্ম করে এলেই তার স্বভাব নম্র আর কোমল হয়। শিলা বলেছিল, আরেকদিন যাব লক্ষণ, আজ থাক, আজ আর সময় নেই। তারপর কাপড় দেওয়া নেওয়ার সময় লক্ষণ আরও কদিন তাগিদ দিয়েছে। কই গেলেন না বৌদি? গরিবের বাড়িতে কি সত্যি আপনি যাবেন? আজ যাচ্ছে শিলা, শুধু গরিবের বাড়িতে নয়, চোরের বাড়িতে। আজ কি ওর কাপড় টেনে ধরবে। ফের কথা ঠিক রাখেনি, ঠিক সময় গিয়ে কাপড় দিয়ে আসেনি। বকশিস নেওয়ার বেলায় তো ভুল হয় না। ফি মাসে তোমার 2 টাকা 1 টাকা আগাম নেওয়াও ঠিক আছে, শুধু কাপড় দেওয়ার বেলায় বুঝি কথা ঠিক রাখতে নেই? তুমি ঠিক তারিখে কাপড় দাও না, জামা দাও না, আর আমি তাই নিয়ে ঝগড়া করে মরি? গালমন্দ শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যায়। লক্ষণকে আজ আচ্ছা করে বকুনি লাগাবে শিলা। ওর কোনো অজুহাত শুনবে না, কোনো কৈফিয়ত বিশ্বাস করবে না। কিন্তু এদিককার পথটুকু তো ভারী সুন্দর, বেশ নিরিবিলি, গাছপালার ছায়া ঘেরা। আম গাছ দুটোই কি বলি না হয়েছে, পাতা দেখা যায় না। খুব আম হবে এবার।
কিন্তু পাকা আমের চেয়েও এই বোলের গন্ধ ভারী মিষ্টি লাগে শিলার। এদিকে যে একটা শিমুল গাছ আছে, তাও এই প্রথম চোখে পড়ল। চোখের দোষ নেই, ডালগুলি এমন করে ঝুলে ভেঙে না পড়লে কে আর ন্যাড়া গাছটার দিকে তাকায়। মাসটা যে ফাল্গুন, কালটা বসন্ত, তা এমন করে মরিয়া হয়ে ধোপার খোঁজে বেরিয়ে না পড়লে শিলার চোখেও পড়তো না, মনেও পড়তো না। মাস শেষ হলে ক্যালেন্ডারের পাতাটা যেমন ছিঁড়ে ফেলে, এবারকার ফাল্গুনটাকেও তেমনি ছিঁড়ে ফেলত। ইস, কি ফুলই না ফুটেছে! লালে লাল হয়ে গেছে গাছটা। শিলা আরেকবার তাকিয়ে দেখল। নবযৌবনা ধরনী পড়েছে, কবরী বেড়িয়া কুসুম রাশি। কোথায় যেন পড়েছি, কার লেখা যেন ঠিক মনে পড়ছে না। একসময় খুব কবিতা পড়ত শিলা। ফার্স্ট ইয়ারে পড়বার সময় গোপনে গোপনে লিখত। সে যেন আরেক জন্ম। সে যতক্ষণ ফুলে ভরা শিমুল গাছটা দেখছিল, সাইকেলে চড়া একটি ছোকরা তাকে দেখতে দেখতে চলে গেল। দেখুক, শিলা টের পেয়েও কিছু বলল না। আরও খানিকটা এগোবার পরেই ধোপাপাড়ার দেখা মিলল। পাড়াটা বীরপাড়ারই অঙ্গ, তা ধোপাড়াও তো বীর কম নয়। কাপড় চোপড়ের যে গন্ধমাদন ওরা মাথায় করে বই নিয়ে আসে, এখন বীর লক্ষণের দেখা মিললে হয়। সামনেই বড় একটা পুকুর, নোংরা জল, খানিকটা ফাঁকে ফাঁকে পৈঠার মতো একখণ্ড করে পাটা পাতা। কয়েকজন লোক জলে নেমে তার উপর কাপড় আঁচড়াচ্ছে। পুকুরটার চারিদিকে চটান মাঠ, উঁচু করে অনেকগুলি তার বাঁধা। রং বেরঙের শাড়ি ঝুলছে। তালগাছগুলির ওধারে রোগা রোগা দুটো গাধা ঘাস খাচ্ছে। দেখতে মন্দ লাগছে না তো, দেখতে তো ভালোই, বেশ শান্তশিষ্ট, শুনতেই শুধু খারাপ। পরিত্রাহী ডেকে না উঠলেই বাঁচি। শিলা মনে মনে হাসল। পাড়া শুদ্ধ লোক যেন তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এবার একটু অস্বস্তি লাগতে লাগলো শিলার, একটু বা ভয়ও। এমন হুট করে না চলে এলেই হতো, এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলেই বাঁচে। আধবুড়ো একজন লোককে দেখে শিলা সাহস করে জিজ্ঞাসা করল, আচ্ছা, লক্ষণ এখানে কোথায় থাকে? বুড়ো আপ্যায়িত হয়ে বলল, লক্ষণ কি খুঁজছেন মাঠান? ওই তো পুকুরের মধ্যে কাপড় কাচ্ছে, ডেকে আনছি আমি, এক্ষুনি ডেকে আনছি। এই লক্ষণ, মা ঠাকরুন ডাকছে তোকে, উঠে আয়। বুড়ো যেতে যেতে চেঁচাতে লাগলো। একটু বাদে লক্ষণ এসে শিলার সামনে দাঁড়ালো। খালি গা, খাটো একখানা ধুতি পরনে, তাও ভিজে। লক্ষণ তাকে দেখে এক মুহূর্ত অবাক হয়ে রইল, তারপর হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল। শিলা বিব্রত, বিমূঢ়। একটু বাদে অস্ফুট স্বরে বলল, কি হয়েছে লক্ষণ, অমন করছো কেন? লক্ষণ কান্না না থামিয়ে বলল, বৌদি, সেই এখানে এলেন, সে থাকতে এলেন না। আমার সর্বনাশ হয়ে গেছে বৌদি, আমার গেরস্থ লক্ষ্মী আমাকে ছেড়ে গেছে। বাচ্চা বাচ্চা তিনটি ছেলে এদিকে এগিয়ে এসে কৌতূহলী চোখে শিলাকে দেখতে লাগলো। তারা একেবারে উলঙ্গ, পরনে কিছু নেই, গায়েও কিছু নেই, শুধু গলায় সাদা সাদা ধরা। ওদের মা মরে গিয়ে এই ভূষণটুকু দিয়ে গেছে। লক্ষণ তাদের দেখিয়ে বলতে লাগলো, বলে দিন বৌদি, এই নাবালকদের নিয়ে আমি এখন কি করব? জীবনভর যত মিথ্যা কথাই বলে থাকুক লক্ষণ, আজকের কৈফিয়তটা যে তার মর্মান্তিক সত্য, তাতে আর সংশয়ের কিছু নেই। শিলা একটু চুপ করে থেকে বলল, কবে মারা গেল তোমার বউ? কিছুই তো জানি নে। লক্ষণ বলল, পরশু, পরশু দুপুর রাত্রে। অসময় একটা ছেলে হলো বৌদি, আর সেই তার কাল হলো। ডাক্তার ডাকবার পর্যন্ত ফুরসুত হলো না। চলুন বৌদি, ভিতরে চলুন। শিলা বলল, আর ভিতরে গিয়ে কি হবে? লক্ষণ বলল, তা কি হয় বৌদি? এসেছেন, ঘরে গিয়ে পায়ের ধুলো না দিলে কি হয়? ছোট ছোট সব ঘর, মাটির ভিত, বাঁশের বাখারির বেড়া, চালাটা করগেটের টিনের। লক্ষণের ঘরের সামনে একটু বারান্দা আছে। সেই বারান্দা পার হয়ে শিলা ভিতরে ঢুকল। ঘরের একদিকে ময়লা কাপড়ের রাশ, কিছু ধোয়া কাপড় একটা টুলের উপরে ভাঁজ করা রয়েছে। ওরই মধ্যে এক কোণে একটুকু লক্ষ্মীর আসন।
বেড়ার সঙ্গে তক্তা বেঁধে তাক করা হয়েছে। তার উপর ছোট একখানা আয়না চিরুনি আর একটি সিঁদুর কৌটো। লক্ষণ কোত্থেকে একখানা জলচৌকি টেনে নিয়ে এসে বলল, বসুন বৌদি। শীলা বলল, কেন তুমি অত কষ্ট করছো? কেন হঠাৎ এমন হলো বলো তো? কোনো অনিয়ম টনিয়ম হয়েছিল? লক্ষণ আবার হাউ হাউ করে উঠল, আমি একটা পশু, আমি একটা জানোয়ার বৌদি। তার শরীর ভালো নয়, জ্বর, তবু আমি তাকে খাটিয়েছি, এক রাশ কাপড় কাচিয়েছি। আমার উপর জেদ করেই তো সে গেল। যে যায় বৌদি, তাকে তো আর ধরে রাখা যায় না। দুঃখ এই যে আমার কাছ থেকে এক ফোঁটাও সুখ পেল না। শীলা বলল, লক্ষণ কেঁদো না, কেঁদে কি হবে বলো? যারা রইল এখন তাদের বাঁচাতে পারো কিনা দেখো। সামনে তোমার অনেক কর্তব্য। লক্ষণ বলল, আর কর্তব্য? আমি কি আর কিছু করতে পারবো বৌদি? আমার কি আর কিছু করবার সাধ্য আছে? সে আমার সব হরে নিয়ে গেছে। ও যখন এবার অসুখে পড়ল বৌদি, আমার মন সঙ্গে সঙ্গে কুডাক ডাকতে লাগলো। ভেতর থেকে কে যেন ডাক দিয়ে বলল, এবার আর রক্ষে নেই। ভগবানের কাছে, মা কালীর কাছে কত মানত করলাম। মনে মনে বললাম, এবার ভালো হয়ে উঠলে আমি আর ওকে কোনো কষ্ট দেব না। পরিবারকে মানুষ কত ভালোবাসতে পারে আমি তা দেখিয়ে দেব। আমি তা দেখাতে পারলাম না বৌদি। মনের বাসনা আমি তাকে জানাতে পারলাম না। শীলা কোনো জবাব দিল না। হঠাৎ তার আরেকজনের কথা মনে পড়ে গেল, স্বামীর কথা। অফিসে বসে কাজ করতে করতে তার মন কি এখন নরম হয়েছে? মনে পড়ছে শীলার কথা। তার মুখেও এমনি কত স্বাদ, স্বপ্ন, এমনি আশা আকাঙ্ক্ষার কথা শীলা নিত্য শোনে, নিত্য ভোলে। শীলা মরে গেলে সেও কি এমনি করে কাঁদবে? মরে যাওয়ার আগে কি শীলা পুরোপুরি জেনে যেতে পারবে না তার স্বামী তাকে কত ভালোবাসে? মরে যাওয়ার আগে কি মানুষ পুরোপুরি জেনে যেতে পারে না জীবন কত মধুর? কিন্তু সব জীবনই তো মধুর নয়। ধোপার বউয়ের মতো কত দুঃখ কষ্টের জীবনও তো আছে। ধোপার গাধার মতো কতজনকে পরের ময়লা কাপড়ের বোঝা টেনে টেনে মরতে হয়। তাদের জীবনেও কি সুখ আছে? যদি থাকে, কোথায় সে সুখের মূল? লক্ষণ বলল, বসুন বৌদি, আমি আপনার জন্য এক গ্লাস চা নিয়ে আসি। রাস্তার মোড়ে একটি দোকান আছে, বেশ ভালো চা করে। শীলা ব্যস্ত হয়ে তাকে নিষেধ করল, না না লক্ষণ, দোহাই তোমার, আজ আর ওসবের মধ্যে যেও না। আমি বরং আরেকদিন আসবো। আরেকদিন? কিন্তু লক্ষণ কিছুতেই বারণ মানল না। বলতে লাগলো, আপনি কতদিন কত চা খাইয়েছেন বৌদি, বকেছেন, রাগ করেছেন, আবার চায়ের কাপও ধরে দিয়েছেন। আমার বেশি দেরি হবে না বৌদি, ছুটে যাব আর আসবো। একটা কাঁচের গ্লাস হাতে নিয়ে লক্ষণ প্রায় ছুটতে ছুটতে চলে গেল। ধরা গলায় মা মরা তিনটি ছেলে দোরের কাছে উঁকি ঝুঁকি মারছিল। সবই ছোট ছোট, 5 থেকে 10 বছরের মধ্যে বয়স। শীলা তাদের দিকে তাকালো, ব্যাগ হাতড়ে প্রত্যেকের হাতে একটি করে টাকা দিল। তারপর শান্টুর বয়সী বড় ছেলেটিকে আরও কাছে টেনে নিয়ে শীলা খুঁটে খুঁটে তার মার কথা জিজ্ঞাসা করতে লাগলো। যে বউটি তার স্মৃতি হিসাবে এই ঘরখানির মধ্যে আয়না চিরুনি আর সিঁদুর কৌটোটি রেখে গেছে, আর রেখে গেছে কালো রোগা রোগা এই 3টি বাচ্চাকে, শীলা তার কথা জানতে চায়, মিলিয়ে মিলিয়ে দেখতে চায় তার সুখের সঙ্গে দুঃখের সঙ্গে শীলার কতখানি মিল আছে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।